ইউটিলিটি, উপযোগিতা বাংলা। উপযোগিতা, উপযোগিতা মানে হলো উপকারিতা। উপকারিতা কিসের উপকার? উপকারিতা মানে মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তি, মানসিক প্রশান্তি। একটা কমলা খাওয়ার পরে তোমার মানসিক প্রশান্তি হয়েছে কি হয় না? হ্যাঁ, প্রশান্তি হয়েছে। এখন এই যে উপকারিতা, মানসিক প্রশান্তি তুমি পেয়েছো, অর্থাৎ তুমি 100% তৃষ্ণার্ত ছিলে, 100% তৃষ্ণার্ত ছিলে। এখন একটা কমলা খাওয়ার পরে কত পার্সেন্ট কমছে? একটা কমলা খাওয়ার পরে উপকারিতা, উপকারিতা পেয়েছি ধরো 20%, 20% পেয়ে গেছি। এই 100% তৃষ্ণার্তের সময় একটি কমলার দাম ছিল 20 টাকা। এখন দ্বিতীয় কমলা খাওয়ার জন্য দোকানদার মনে করবে লোকটার তো আগ্রহ বেশি, দোকানদার তো লাভ করেছে 20 টাকার মধ্যে ধরো 15 টাকা দাম, 5 টাকা লাভ করছে। সে কি চায়? সে আরেকটা তোমার কাছে বিক্রি করতে চায়। তার উদ্দেশ্য কি? আরেকটা বিক্রি করা। তাহলে এখন বুঝছো যে অর্গানাইজার সে প্রফিটের জন্য কিভাবে ছুটছে। সে তোমাকে রিকোয়েস্ট করতে ভাই আরেকটা খান। এখন তুমি কি আরেকটা খাইতে 20 টাকা দিতে রাজি আছো? অবশ্যই না। কেননা তোমার ডিমান্ড কমে গেছে, তোমার পরিতৃপ্তি, তোমার তৃপ্তি এসে গেছে, মানসিক প্রশান্তি এসে গেছে। এখন তুমি বলছো যে না, আমি নিব, আমি 20 টাকায় নেব না, 15 টাকায় নেব। এখন তাহলে আমার বোঝো, তুমি খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবা। প্রাইস কত? 20 টাকা দিয়ে তুমি কয়টা খাইছো? একটি, একটা খাইছো। উপকারিতা, ইউটিলিটি কত পাইছো? 20% পাইছো। প্রাইস কত ছিল? 20 টাকায় একটা খাইয়ে ইউটিলিটি পাইছো 20%। এখন দোকানদার তোমাকে বলছে ভাই সেকেন্ড একটা খা। তো আমি এখন বলছি যে না, আমি খাইতে পারি, টাকা দেব 15%। তাহলে আমার এখানে এই পার্সেন্টেজ 100 ছিল, এখন পার্সেন্টেজ কমে গিয়ে 80-তে দাঁড়াইছে। তাহলে এখন আমি 15 টাকা দিতে রাজি আছি। ঠিক আছে? এইভাবে ক্রমান্বয়ে তুমি যখন আরো তোমার সে দিতে যাবে 3 যদি দেয়, 4 তোমাকে নিতে বলছে বারবার, তাহলে তুমি বলছো যে ভাই এখন আমি নিতে পারি, বাসায় তো ছেলে মেয়ে আছে বা বেড়াইতে যাচ্ছি, বাসার জন্য নিয়ে যেতে পারি, তাহলে দাম আমি দেব আপনাকে 10 টাকা। সে যদি 10 টাকায় না দেয়, তাহলে বুঝতে হবে যে তার 10 টাকায় বেশি কিনা আছে। সে তো 1 টাকা লাভ ছাড়া তোমাকে দেবে কি? তাহলে এই যে দেবে না, তাহলে তুমি 10 টাকা, এর পরেরটা তুমি দিচ্ছ 8 টাকা, তোমার আস্তে আস্তে ক্রমান্বয়ে এখানে আসছে 70,
এখানে আসছে 60, এখানে আসছে 50। এখন তুমি বলছো যে ভাই নিতে পারি, বাসার জন্য ছেলে মেয়ে আছে ওদের জন্য নেব, কিন্তু সে দেবে না। তাহলে এইটার নাম হচ্ছে মার্জিনাল। মার্জিনাল ইউটিলিটি। বুঝতে পারলে? তাহলে এই যে মার্জিনাল ইউটিলিটি, একটা পণ্য হতে গেলে তোমার এই এতক্ষণ যা পড়ালাম, যা বোঝালাম, তাহলে পণ্যের যে বৈশিষ্ট্য, তাহলে আমার পর্যটন কি পণ্য নয়? আমার কমলা খাওয়ার মতো আমার শান্তি হচ্ছে কি হচ্ছে না পর্যটনে গেলে? হচ্ছে। সেই জন্য আমি টিকিট কেটে পর্যটনে যাইতে রাজি আছি। এবং এই যে যারা পর্যটনে আসতে চায়, তারা কার মাধ্যমে আসতে চায়? তোমার মাধ্যমে আসতে চায়। তুমি ওখানে চাকরি করো পর্যটনে, 40 লক্ষ লোক পর্যটন বিভাগে চাকরি করে। 40 লক্ষ বেকার সমস্যার সমাধান করেছে পর্যটন ডিপার্টমেন্ট। করোনার কারণে পর্যটনের একটু কমে গেছে। এখন দেখো, আমরা তাহলে এই যে পর্যটনের বিষয়টি তোমাদেরকে তুলে ধরলাম, পর্যটন পণ্য কমোডিটি তোমার বুঝাই দিছি। আর কারো বোঝার কোনো দরকার আছে? র মেটেরিয়ালস, বেসিক রিসোর্সেস, এগ্রিকালচারাল or mining products such as iron and sugar, orange like rice and wheat. Commodities can also be mass produced. দেখো, product such as chemical and computer memory, মানে পণ্য কি? পণ্য মানে এই নাউনের যে সংজ্ঞা, যে নাম মাত্রই নাউন, ঠিক না? এখন দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে দেখানো হয়েছে যে পর্যটনে ইকোনমিক, পলিটিক্যাল, সোশিও কালচারাল, এনভায়রনমেন্ট এন্ড ফিজিক্যাল ডাইমেনশন। তোমার ভূমিকা কি? তোমার এত গুরুত্ব কেন? তোমার গুরুত্ব অনেক বেশি। তুমি ছাড়া গুরুত্বপূর্ণ লোকই নাই। কিভাবে? ভাব হলো এই যে এক ফোঁটা পানি দিলাম, আগ্রহ বেড়ে গেল। আর যে 1 গ্লাস দিলাম, আগ্রহ কমে গেল। কমলা একটা খাওয়ালাম, পর আগ্রহ কমে গেল। কেমন? এখন কোন মহিলা 100 ভরি স্বর্ণ আছে, সে কি বলবে? আমার আর 1 ভরি দিও না। তাহলে এটা ব্যতিক্রম। আমার একটা হীরা আছে, আমি যদি আরো হীরা চাই, আমি কি বলবো যে আমার হীরা দিয়ে? এটা ব্যতিক্রম, ঠিক না? তাহলে তোমার গুরুত্ব কি? তুমি কেন পর্যটন শিখতে আছো, ট্রেনিং নিচ্ছ? তোমার গুরুত্ব এই যে ওদের জনসংখ্যার একটা হিসাব তোমাদের দিয়েছিল, পাইছো না? তাহলে আর ব্যাখ্যা দিতে দাও না। কারণ তোমার ভূমিকা এই জন্য বেশি যে তুমি তোমার ফ্যামিলির বড় ছেলে, অথবা 2 ভাই চাকরি করে বিয়ে শাদী করে চলে গেছে, বোন চাকরি করে বিয়ে শাদী করে স্বামীর বাসায় গেছে, এখন বাবা মা নিয়ে তুমি আসো। তাহলে তোমার তো দায়িত্ব বাবা মাকে দেখাশোনা করা। সুতরাং তুমি এখন এই এত কম লেখাপড়ায় চাকরি পাওয়া সহজে, বাট যদি তোমার স্বাস্থ্য ভালো থাকে, তোমার কর্ম টু হ্যান্ড হয়, তোমার হাতটি যদি কর্মের হয়, তুমি যদি প্রকৃতপক্ষেই যদি তুমি চাকরি পেতে চাও, তাহলে তোমাকে টেকনিক্যাল জ্ঞান নিতে হবে। তুমি যদি ভিডিও ক্যামেরাম্যান হও, তুমি যদি এডিট করতে পারো, একটা এডিটর একটা ভিডিও এডিট করলে 2000-3000 টাকা নেয়।
একটা ক্যামেরাম্যান একটা ক্যামেরা নিয়ে এসে যদি তোমার সাথে আসে 2000 টাকা নেবে। বুঝতে পারলে? তাহলে তোমার লেখাপড়া এমএ পাস করা লাগবে না। তুমি যদি টেকনিক্যাল ম্যান হও, তুমি তো পর্যটনের একটা টেকনিক্যাল ম্যান হতে চাও, তুমি দোভাষী হতে চাও। সৌদি আরবের একজন আসছে, মালয়েশিয়ার একজন আসছে, সিঙ্গাপুরের একজন আসছে, সে আমার পুণ্ডবর্ধনে দিতে চায়। তুমি যদি ভাষা না জানো, তুমি যদি না বোঝো, এখানে তো তোমাদের কমিউনিকেট ইংলিশের কোর্স আছে 7 সপ্তাহ না 4 সপ্তাহ, 4 সপ্তাহ। তাহলে সেই যে কোর্সগুলি যদি তুমি না জানো, তাহলে তুমি শুধুমাত্র টেকনিক্যাল না হয়ে তুমি এদিকে এমএ পাস করো আর পিএইচডি করে আসো, চাকরি পাবে না। টেকনিক্যাল হ্যান্ড হলে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে তোমার চাকরি আছে। সুতরাং তোমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের দেশে 60 ঊর্ধ্ব বয়সের মানুষরা, তারা তো কাজ করতে পারে না, অসুস্থ হয়ে গেছে, সারা জীবন 60 বছর পর্যন্ত কাজ করছে। 1 থেকে 25 বছর বয়স পর্যন্ত মানুষ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত লেখাপড়া করতেছে। 1 থেকে 9 বছর পর্যন্ত মানুষ, মায়েরা বাজার থেকে দুধ কিনে এনে শিশুদের খাওয়াচ্ছে। 1 থেকে 2.5 বছর পর্যন্ত মা তার বুকের দুধ খাওয়াচ্ছে। সে শিশু ডিপেন্ডেন্ট। তুমি ইনকাম করো না করো, তোমার শিশুকে খাওয়াইতে হবে। তুমি ইনকাম করো না করো, তোমার বৃদ্ধ পিতামাতাকে দেখতে হবে। তুমি ইনকাম করো না করো, তোমার ঘরে যে বোন আছে, সেই বোনের বিবাহ দিতে হবে। সুতরাং তুমি এমন একটি জায়গায় রয়েছো, যেই জায়গাটির নাম পাইভট। পাইভট নাম শুনছো? কি শুনছো? ট্রেনিং এতদিন দিলে, এত লেখাপড়া শিখলে, পাইভট পাইভট এলিমেন্ট। Pivot element. You are the pivot element of the nation. You are the pivot element of the family. You are the pivot element of the world nation. গুরুত্বপূর্ণ সদস্য স্যার। গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে, গুরুত্বপূর্ণ নয়। পাইভট মানে তুমি ছাড়া অচল। যেমন ধরো একটা কলের গান, এখানে একটা পিন যদি লাগিয়ে দেয়, কলের গানটা ঘুরতেছে, তবে গান ওর মধ্যে আছে। তুমি তো যুবক, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, মেধা আছে, বাট তুমি বেকার বসে আছো, তোমার 2 পয়সা দাম আছে। তাহলে তুমি যে পাইভট এলিমেন্ট, এই যে কলের গান, এই কলের গানের যে পিন, সেই পিন যদি তোমার না থাকে, তাহলে কলের গান বাজবে না। নজরুলের সময় কলের গান আছে, রেকর্ড আছে, নজরুলের এই কলের গানে যদি পিন না দাও, তাহলে বাজবে? এবং তুমি যদি বিকাশে টাকা আনতে দাও, এখন সেই বাস্তব পিন না, এখন পিন নাম্বার আছে। কি আছে কি নাই? দিস ইজ দি পাইভট এলিমেন্ট পাসওয়ার্ড। তাহলে তুমি যে যুবক, তুমি এখানে ঘুমাচ্ছ আর সরকারের খাচ্ছ, আর লেখাপড়ার দিকে খেয়াল নাই, বাপ ওখান থেকে টেলিফোন করছে, কিরে ট্রেনিং ঠিক মতো করছিস? না করতেছি, খুব ট্রেনিং করতেছি। তারপরে দেখবা কি পার্কে দিয়ে এক বান্ধবী নিয়ে গল্প, এই হলো তোমার ট্রেনিং। হ্যাঁ, তোমারে পাঠাইলো কি কামে? তোমারে সরকার খাওয়ায় যে তুমি জাতির উন্নয়ন করবা, আর তুমি জাতির উন্নয়ন না করে তুমি কি করতেছো? দেখো এখন ক্লাসে আসেই নাই। কে আসে নাই? ও আর আসেই নাই নাকি? ওর নাম কি? কি নাম? কে আসে নাই? অনেকদিন আসে নাই। একটা লিস্ট লাগে তো, কে কে আসে নাই? আমি দিদিকে দিয়ে দেবো, যারা ক্লাস করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাতে টিক দিয়ে দাও। এরা আসে নাই, তুমি লিখে দাও, ওটা আপনি একটা কাগজে লিখে দাও। না, ওই তো সেজন্য তো সেজন্য ফাঁকি দিয়েছে, সে লিখে দাও। ফাঁকি দিয়েছে না, কোনো কারণে চলে গেলে ঠিক আছে। না না, মারা গেছে ওখানে তো যাবে না। শোনো, কখনো অন্যায় সমর্থন করো। জি স্যার, অবশ্যই। ঠিক না? কারণ
ওর যেন আল্লাহ কোনো জায়গায় চাকরি না দেয়, কারণ ও চাকরি করলে ওই অফিসের কাগজ পর্যন্ত চুরি করে নিতে হবে। ওর নিজের খাইয়ে, ওর নিজের আমরা সরকার খাওয়াচ্ছে, ওর সেটা বাদ দিয়ে চলে গেছে। সুতরাং এর মতো দুর্নীতি আর দুনিয়াতে নেই। ওর ছাড়া যাবে না। ওর কি হবে আমি জানি না, আমি বিদ্যুৎ কাছে বলে দেবো, কোর্স কোঅর্ডিনেটরকে বলে দেবো যে এরে বাদ দিয়ে দিবা কোর্স থেকে। তাহলে আমরা পাইভট, আমরা যে পাইভটের কথা বললাম, তাহলে তোমরা পাইভট বুঝেছো, তোমরা হচ্ছ পাইভট জাতি। তোমাদের উন্নয়ন হলে, তোমরা চাকরি বাকরি পাইলে, তোমরা কঠোর পরিশ্রম করলে তখন জাতির উন্নতি হবে, জাতির লাভ হবে। সুতরাং তোমাদেরকে এদিকেই করবা। হ্যাঁ, বিথির নাম লিখছেন নাকি? ও ইন কোর্স পরীক্ষা দিতে গেছে কিন্তু ছুটি নিয়ে গেছে। না নাম লিখে দিবেন কেন? আমার বাজারে গেছে, আরে আসছিল তো সামনে বসছিল। সময় লাগে স্যার বাজারে। না শোনো, এই যে ও ক্লাস করলো না, ওরই ক্ষতি হলো, তাই না? আমরা ওর নিজের ক্ষতি হলো, এবং এই বাজার টাজারও খুব হিসাব করে করবো, কারণ তারা বাজার নিয়ে এসে তোমাদের খায়, ও যেন নিজের পকেট না ভরে। হ্যাঁ হ্যাঁ, সব মানুষ ভালো, কিন্তু দেখতে হবে নীতি নৈতিকতা আছে কিনা। মানুষ কেউ খারাপ নয়, আল্লাহ তাআলা কাউকে খারাপ করে বানায় নাই। মানুষ নিজের পরিবেশ বুঝে, সে যদি মনে করে যে আমার এখানে 1 কেজি মাংস, না, আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। ওর নাম জুবাইর হাসান, সে মাগুরা থেকে আসছে। সে এই ট্রেনিং ক্লাসে ট্রেনিং করে নাই, কারোর অনুমতি না নিয়ে এসে চলে গেছে। সে মাগুরার প্রতিনিধি হিসাবে আসছে, অথচ সে আন্তরিক নয়, ক্লাসের প্রতি তার কোনো অ্যাটেনটিভনেস নাই। কি আমি ক্লাস খারাপ নিচ্ছি? আমার ক্লাস ভালো। আমার ক্লাস যদি ভালো, কি তোমরা কি বলো? ক্লাস তাহলে আমি যদি টিচার খারাপ হয়, তোমার ভালো না লাগে, আমি তো নিজেই বলেছি যে আমার ক্লাস ভালো না লাগলে তুমি চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমার ক্লাস যদি ভালো লাগে, আমি যদি সঠিক কথা বলি, আমি তো রেকর্ড করতেছি, তাহলে তুমি আমার কাছে অনুমতি নিলে না, কোনো বন্ধুকে বলে গেলে না, তোমরা নিজেরা বিচার করো। তাহলে তুমি কি অন্যায় করছো না নাই করছো? তুমি এখানে সরকারের, তোমাকে সরকার খাওয়াচ্ছে, আর তুমি সরকারের খাইয়ে তুমি সরকারকে ফাঁকি দিতেছো। তোমার ট্রেনিং তুমি সার্টিফিকেট পাবে না, আমি দিদিকে বলে দেবো। এটা লিখে দিচ্ছ তার নাম, ইউ ডোন্ট, তুমি মাপ পাবে না। তোমার এত বড় অন্যায়, তোমার মাপ দেবো। বাজারে বলে একটু বুঝাই দেন। বাজার লেখা দিছে, ঠিক আছে, বুঝাই দিয়ে আসেন। হ্যাঁ বাজার, ঠিক আছে, ধরো বাজার দাও, বসো। ওগুলো নাম লেখার দরকারটা কি? এত মানুষ নাই, সেই জন্যই তো স্যার নাম লেখা। আমি এখানে গেস্ট স্পিকার হিসেবে আসছি, তাই না? আমি এখানে গেস্ট স্পিকার হিসেবে আসছি, তোমাদের পড়ানোর জন্য আসছি। তোমাদের সাথে তো আমি আর আমার দেখা নাও হতে পারে। এই কর্তৃপক্ষ আমাকে ডাকতেও পারে, নাও ডাকতে পারে। আমি গেস্ট স্পিকার হিসেবে আসছি। আমার দায়িত্ব হচ্ছে যে তোমাকে কিছু দেওয়া, তুমি আমার থেকে কিছু নিবা। আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চাই 20 বছর 50 বছর, যে না, ওনার একটা ক্লাস পেয়েছিল, ওনার এই ক্লাসটা পড়ে আমার এই উপকারিতা হচ্ছে। আমি আমার তোমাদের প্রথমেই শিখাইছি কৃতজ্ঞতা। হ্যাঁ, তুমি এই কৃতজ্ঞতা, তুমি এই শিক্ষা পেলে, এই শিক্ষা নিছো। এক বাবা নাই, মা তোমাকে পাঠাইছে, মা কত কষ্ট করে হয়তো 10টা টাকা দিচ্ছে। হ্যাঁ, এই শোনো, আমার বাড়ি চুয়াডাঙ্গা। আমার বাবা 36 বছর বয়সে মারা গেছে। আমার মা কষ্ট করে তুলা চাল তুলে আমাকে লেখাপড়া শিখাইছে। কোনোদিন জীবনে মাটির দিকে চাইছি, কোনো মেয়ের দিকে চাইনি। আই এম দ্য ভেরি গুড স্টুডেন্ট। আমি আমার স্কুলে স্কলারশিপ পেয়েছি, ক্লাস 8 স্কলারশিপ পেয়েছি, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছি। আমার মা বলেছে, বাবা এখন তুমি আমার কাছে থাকো না, কেউ যেন এসে না বলে যে অমুকের সওয়াল এই কাজ করেছে। বুঝতে পারলে? জীবনে এমন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা রহমতে পেয়েছি, কোনোদিন কোনো সুযোগের দিকে চাইনি। আমি অত্যন্ত ব্যথিত হলাম। তোমার সাথে তো আমার দ্বন্দ্ব হওয়ার, ফাঁসি হওয়ার কোনো সুযোগ নাই। আমি তোমাকে ট্রেনিং দিতেছি,
তুমি আমার ক্লাস ভালো লাগলে তা তুমি যদি বলো যে স্যার আপনার ক্লাস আর ভালো লাগে না ওই লাগবে আর তোমার মধ্যে কোনো কথা না। বাট যদি আমি ক্লাস নিচ্ছি মানে তো মুখে মুখে বলছি না, আমি এখানে রেকর্ড দিয়ে বলছি। আমার এই রেকর্ড তো সরকার দেখবে, অথরিটি দেখবে। আর তুমি এরকমের অন্যায় করলে এতটুকু ছেলে মেয়ে এটা তুমি ঠিক করো। তোমরা বলো ঠিক করেছে? বলো তোমরা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? তা তোমরা তো ন্যায় কথা বলতেছো না। ঠিক করেছে না বেঠিক করেছে? এই জন্য দেশ ধ্বংস হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাজ্জাদ সাথী, আমি দিনাজপুর থেকে এসেছি। তো আজকে স্যার আমাদের ক্লাস নিয়েছে পর্যটনের পুরোটা বিষয় নিয়ে, পণ্য নিয়ে, শিল্প উন্নয়ন নিয়ে, জাতি সংস্কৃতি নিয়ে, ইতিহাস নিয়ে, তারপরে আমাদের যে ঊর্ধ্বগতির যে কোয়ান্টিটি আর প্রাইস সম্পর্কে স্যার আমাদের এগুলো বুঝাইছে। তো আলহামদুলিল্লাহ আমি স্যারের ক্লাসটা অনেক এনজয় করেছি আর মনোযোগ সহকারে স্যারের ক্লাসটা আমি করেছি, এটা স্যার অনেক ভালো বুঝতে পারছে। আমি কিছুক্ষণ পরপরই প্রশ্ন করেছি যে যেটা বুঝতে পারি নাই আমি, সেটা বারবার প্রশ্ন করেছি। স্যার খুবই স্মুথলি স্যার আমাকে অন্তত খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। তো স্যারের ক্লাসটা আমি খুবই ভালোভাবে বুঝেছি। তো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি প্রথম শাহ নওগাঁ জেলা থেকে এসেছি। আমাদের দ্বিতীয় সেশনটি ছিল হলো স্যার যেটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে পর্যটন পণ্য এবং পর্যটন কি সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। দ্বিতীয় সেশনটির পূর্ণ বিষয়টি করেছিলেন। তার আগে পূর্ব যে বিষয়টি ছিল সেটা হচ্ছে সংস্কৃতির এবং বিষয়গুলো ছিল। আমাদের দ্বিতীয় পর্বে যে সেশনটি ছিল সেটা হচ্ছে পর্যটন ছিল, পর্যটন পণ্য ছিল। সেটি স্যার আমাদেরকে বোর্ডে খুব ম্যাপ আকৃতিতে বলতে পারি, ম্যাথের আকৃতি বলতে পারি, সামারি আকৃতি বলতে পারি, সেটা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছিলেন। এবং আমরা যেটা দেখেছিলাম যে সেটা হচ্ছে পর্যটনটা আসলে কি এবং পর্যটনের লক্ষ্য উদ্দেশ্যটা কি এবং সেটা থিম লক্ষ্যটা কি সেটা স্যার খুব হাতে কলমে শিখিয়েছিলেন। সেটা আমি নিজে অবজার্ভ করেছিলাম এবং দেখেছিলাম। স্যারকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং আরো একটি সুন্দরভাবে বলেছিলেন যে আসলে পর্যটনটা কি, পণ্যটা কি। স্যার এটাকে ভিন্নভাবে দেখাই দিয়েছেন। পর্যটন আলাদা একটা জিনিস, পণ্য একটা আলাদা জিনিস। তো আমি স্যারের কাছে কৃতজ্ঞ। আমাদের স্টুডেন্ট, আমাদের পরীক্ষার্থী, প্রশিক্ষণার্থী সবার পক্ষ থেকে স্যারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তপন এবং তোমাকে। তোমরা মুসাজ্জাদ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছো। আর আমি, তোমার নাম কি? জুবায়ের। আমি জুবায়েরকে বলি, জুবায়ের তুমি ঠিক মতো লেখাপড়া করবা, ট্রেনিং নিবা, যেন তোমার মা এবং বোন তোমার দ্বারা উপকৃত হয় এবং তুমি যেন পরিবারের হাল ধরতে পারো, তোমার যেন একটা চাকরি বাকরি হয়, তুমি সেই লক্ষ্য নিয়ে তুমি কাজ করবা। তোমার এটা আমি এখানে যাদের নাম লিখেছিলাম যে রওশনারা বৃষ্টি, জুনায়েদ মিশে বাজারে, ইলিয়াস বিন শামস বাজারে, জুবায়ের হাসান সনদ সে আসে নাই, সাকিব আহমেদ সেও নাই, জুবায়ের তুমি। আচ্ছা ঠিক আছে, আমি যেটুকু বলার আমি বলেছি, এখন থেকে তুমি ঠিক হয়ে যাবা। আমি তোমার এই কাগজ লিখেছি বটে, তবে দেব না। হ্যাঁ।